মাঠে ক্রিকেট ম্যাচ দেখতে গেলেন ডন। সেখানে যিনি স্কোরের দায়িত্ব পালন করতেন তিনি না আসায় ডনের হাতে স্কোরশিট ধরিয়ে দিয়ে চাচা বলেন তুমি আজ স্কোরার। এভাবে একদিন একজন খেলোয়াড় না আসায় ম্যাচে দল করতে সমস্যায় পড়েন ডনের সেই চাচা। হঠাৎ চাচার মনে হলো ডনকে খেলিয়ে দিন। সবাইকে অবাক করে ডনকে নেওয়া হলো দলে, কিন্তু হতাশ করেনি ডন। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে গিয়ে 37 রানে অপরাজিত থাকেন। এরপর দ্বিতীয় ইনিংসও করেন অপরাজিত 29 রান। তার প্রতিভায় মুগ্ধ হয়ে স্কুল দলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সুযোগ দেওয়া হয় দলকে। ওই বছরই সিডনিতে বাবার হাত ধরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দেখতে যান ডন, কিন্তু ওই টেস্টে হেরে যায় অস্ট্রেলিয়া। প্রিয় দলের পরাজয়ে খুবই হতাশ হন ডন এবং প্রথমবার তার মাঠে আসা ও অস্ট্রেলিয়ার পরাজয়ে বন্ধুরা তাকে অপয়া হিসেবে চিহ্নিত করেন। এতে প্রচন্ড ক্ষুব্ধ হন ডন এবং প্রতিজ্ঞা করেন ইংল্যান্ডকে হারিয়ে এই প্রতিশোধ নেবেন তিনি। সত্যি ইংরেজদের বিপক্ষে এমনই প্রতিশোধ নিয়েছিলেন ডন। বডি লাইনের মতো কুখ্যাত বোলিং কৌশল অ্যাপ্লাই করেও যা রানের টাকা থামানো যায়। ছোটবেলায় ডন ক্রিকেট বল উপরে ছুড়ে মেরে তারপর উইকেট দিয়ে সেই বলকে ঠিক করতেন। টেকনিক নিখুঁত করার লক্ষ্যে এমনটাই করতেন ডন। আর সবসময় সবার আগে থাকাই ছিল তার পছন্দ। ক্রিকেট মাঠেও পারফরমেন্সে সবার আগে ছিলেন ডন। যে দেশের ক্রিকেটারদের মেন্টালিটি এমন স্ট্রং, তারা 5 বার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ক্রিকেটের সবার উপরে থাকবে, এটাই তো স্বাভাবিক। সুপ্রিয় দর্শক, শুরু করছি বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বাংলাদেশের বিশেষ আয়োজন গ্রামীণপুর রিভার সিং। আমাদের সাথে আজ এক্সপার্ট বিশ্লেষক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক, বিশেষ ক্রিয়া সংগঠক খন্দকার জামিলউদ্দিন এবং সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ মজুরি। জাভেদ ভাই এবং দুই ভাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর কথা শুরু করার আগে আমরা দর্শকদের উদ্দেশ্য বলছি, আজ আমাদের জন্য শোকের একটি দিন। 2010 সালের এই দিনে জনপ্রিয় স্পোর্টস কমেন্টেটর খুদা বসু মৃত্যুবরণ করেন। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে এই মার্চে ইংল্যান্ড দলের সর্বশেষ বাংলাদেশ সফরে তিনি ধারাভাষ্য দিয়েছেন। মুসলিমের জীবিকা আত্মার মাত্র কামনা করে শুরু করছে আজকের অনুষ্ঠান। জাভেদ ভাই, যেটা বিশ্বকাপ তো শেষ হয়ে গেল, আজকে যে আমাদের রেকর্ড প্রোগ্রাম আর কি শেষ হয়ে গিয়েছে। বিশ্বকাপ নিয়ে অনেক কিছু হয়েছে, অনেক আলোচনা, অনেক সমালোচনাও হয়েছে কম বেশি। অনেক ম্যাচই উপভোগ্য হয়েছে, আবার কিছু কিছু ম্যাচ একপেশেও হয়েছে। তো জ্যাক ক্যালিস এই বিশ্বকাপকে সফল হিসেবে চিহ্নিত করে বলেছেন যে ওয়ার্ল্ড ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এই বিশ্বকাপ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি কি মনে করছেন? বিশ্বকাপ আসলে সবসময় একটা আনন্দ বিষয় সবাই কাছে। এই বিশ্বকাপের জন্য 4-4 বছর সারা বিশ্বের ক্রিকেট মন্দিরে অপেক্ষা করে থাকেন। তবে জ্যাক ক্যালিস যে কথাটা বলেছেন, হয়তো রানের দিক থেকে বা রানের খুব বেশ ফুলঝুরি ছুটিতে অনেক ডাবল সেঞ্চুরিও আমরা দেখেছি, 400-র উপরে রান করতে দেখেছি, 350 রান টেস্ট করে দিতে দেখেছি, টানা 4টা সেঞ্চুরি দেখেছি। আমাদের বাংলাদেশের মাহমুদুল্লাহ প্রথমবারের মতো ইতিহাসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছে। সব মিলিয়ে বিশ্বকাপটা উপভোগ্যই হয়েছে, যদিও বেশ কিছু ম্যাচ একপেশে রয়েছে। তো যেহেতু আমরা একটা ধুমধুমার বিশ্বকাপ দেখলাম, ব্যাটে বলের চরম লড়াই দেখলাম, যদিও ফাইনালটা কারো মন ভরাতে পারেনি, তারপরেও আমি বলবো এই ধরনের বিশ্বকাপ আয়োজন ত্রুটিপূর্ণ আয়োজন ছিল। নিঃসন্দেহে বলা যায় খেলোয়াড়দের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়নি। যাতায়াতের সময় আমরা ওয়েস্ট ইন্ডিজের সময় বুঝেছিলাম, যাতায়াত ব্যবস্থার সময় খেলোয়াড়রা অনেক ভুগেছে, সেই ব্যাপারগুলোও ঘটেনি। মোটামুটি সব মিলিয়ে একটা সফল বিশ্বকাপ, এবং এই বিশ্বকাপ যে আসলে ওয়ান ডে খেলাকে আরেকটু জনপ্রিয়তার দিকে নিয়ে যাবে সেটা কিন্তু বলাই না। আমি পুরোপুরি জ্যাক ক্যালিসের সঙ্গে একমত। যেমন বিষয়ে একমত হবেন। অনেকগুলো মানে রেকর্ড হয়েছে, সেঞ্চুরি রেকর্ড হয়েছে, অনেক ছক্কা, বাউন্ডারি, ওভার বাউন্ডারি আমরা অনেক কিছু দেখলাম। ক্লোজ ম্যাচ খুব একটা হয়নি, যদিও দর্শকরা যেটা সবসময় দেখতে চায়। ইভেন ফাইনাল ম্যাচটা সেরকম খুব একটা ক্লোজ হয়নি, কিন্তু তারপর কিছু কিছু ম্যাচ সত্যি দর্শক দেখতে আনন্দ দিয়েছি। সব মিলিয়ে যেমন আপনার অবশ্যই এটা জানি যে অলমোস্ট অনেক কিছুই কভার করে দিয়েছে। তারপরে আমি বলবো আমার হচ্ছে ইম্পর্টেন্ট হয় কি বাংলাদেশ কী করছে বিশ্বকাপ। কিন্তু আমার জন্য বিশ্বকাপটা বেশি ইম্পর্টেন্ট আদার্স দেন আমরা চ্যাম্পিয়ন যাই না, আমরা কিন্তু এখন আমার মনে হয় এই বিশ্বকাপ খেলার পর বাংলাদেশ স্বপ্ন দেখতে পারে যে না আমরা বিশ্বকাপ হওয়া সম্ভব। বিকজ আমাদের ব্যাক অফ মাইন্ড বলেন বা অজান্তে বলেন, আমাদের মানে হয়তো যারা আমরা আগে গেম খেলেছি বা যারা সংগঠন বলতে প্লেয়াররা খেলেছি, যারা মাঠে খেলে, তারা যদি অজান্তে একটা কাজ করে একটা জিনিসকে না আমরা সেমিফাইনাল যেতে পারলে আমরা খুশি, বা আমরা কোয়ার্টার ফাইনাল গেলে খুশি। এটা কিন্তু অজান্তে চ্যাম্পিয়ন হওয়ার কোনো স্বপ্ন দেখে। এবার যে বাংলাদেশ দল যেভাবে কনসিস্টেন্ট পারফরমেন্স করেছে, প্লেয়াররা কিন্তু স্বপ্ন দেখতেই পারে।
এই জন্য আমার কাছে এই বিশ্বকাপটা ভেরি ইম্পর্টেন্ট মনে হয়েছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে ওভারঅল ক্রিকেট আপনি জানেন সাম্প্রতিক সময়ে কিন্তু টোয়েন্টি প্রচুর পপুলার হচ্ছে, ইন দ্য সেন্স যে আপনার পাবলিক বলেন সবাই বলেন অল্প সময় তারা বেশি রিপ্রেজেন্ট পায়, প্লেয়ারদের ক্ষেত্রেও যে অল্প খেলে তারা পয়সা বেশি পায়, ইট ইজ মাইনাস পয়েন্ট। কিন্তু তারপর এই ওয়ার্ল্ড কাপটা আপনি খেয়াল করে দেখবেন যে পাবলিক এনজয় করছে। এনজয়ের কারণ কিন্তু একটাই বড় কারণ হচ্ছে রান, কারণ পাবলিক কিন্তু যতই আপনি জিনিসপত্র অলগ হয়ে যাবে আর ওই ধরো আগামী দিনের পাবলিক কিন্তু মজা পাবে রানের খেলা, এটা কিন্তু রানের খেলা এগুলো কিন্তু এত এগেন্স্ট দ্য বোলার একটা সিস্টেম, পাওয়ার প্লে বলেন চারজন বাইরে থাকতে পারবে না, তারপর আবার প্রথম 10 ওভার বলেন সব কিছু নিয়ে বাউন্সার একটা বেশি দিতে পারবে না। তো এগুলো কেন হয়? এগুলো প্লেয়ারদের আপনাকে খেলাকে মানে দর্শক টানার জন্য, কারণ দর্শক আসলে আপনার এই স্পন্সর পাশে নিয়ে যাবে আমরা কথা বলবো আমাদের আছে এটা জামিল ভাই, যেটা আমরা আসলে অনেকগুলো ম্যাচ নিয়ে কথা বলার আর শুধু ওইভাবে সময় পাবো না। সো ফাইনাল ম্যাচটা নিয়ে কথা বলি। নিউজিল্যান্ড তাদের তারা বেশ ভালো পারফর্ম করেছে, বাট ফাইনালে এসে রীতিমতো সবাইকে অবাক করেছে, তাদের পারফরমেন্স আসলে প্রত্যাশা করেনি হয়তো বা সবাই। বাট অস্ট্রেলিয়া আবার যেটা বলা হচ্ছে যে টাফ মেন্টালিটির একটা টিম, সত্যি তারা যে টিম অফ ডিজার্ভেশন সেটা তারা প্রুভ করেছে। নিউজিল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া এই ফাইনাল ম্যাচ বা ওভারঅল আসলে তুমি লাভ করবেন? দেখেন নিউজিল্যান্ড কিন্তু সবগুলো ম্যাচ খেলেছে বিফোর দ্য ফাইনাল নাগরিকের মাঠে, এবং নিউজিল্যান্ডের মাঠ আর অস্ট্রেলিয়ার মাঠের মধ্যে কিন্তু বিস্তর তফাৎ। ওখানে যেগুলি ছয় এখানে কিন্তু এগুলোতে বাউন্ডারি লাইনে দেয়। সুতরাং আমি মনে করি যে আমি জানি না, আমি জাভেদ হয়তো জাভেদ নিজে একজন খুব বড় মাপের খেলোয়াড় ছিল, বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলোয়াড় ছিল, ও হয়তো আরো বেটার বলতে পারবে। বাট আমার কাছে কিন্তু খুব বিস্ময়কর লেগেছে যে টসে জেতার পরে ম্যাককুলামের ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়া, এই জন্য বিস্ময়কর লেগেছে কারণ এই মাঠটিতে গত 9 বছর পূর্বে নিউজিল্যান্ড কিন্তু এই মাঠে সর্বশেষ খেলেছে। 9টা বছর তাদের কিন্তু এখানে খেলার অভিজ্ঞতা, প্লাস তারা তাদের গ্রুপ ম্যাচগুলো খেলেছে কিন্তু তাদের নিজেদের মাঠে। সুতরাং তাদের কিন্তু আসলে এই মাঠের ব্যাপারটা বোঝার একটা ব্যাপার ছিল। সেই কনটেক্সটে আমি মনে করি তাদের কিন্তু ফিল্ডিংটা নেওয়া উচিত ছিল, যে অস্ট্রেলিয়ানরা কীভাবে খেলছে, কোথাও দিয়ে গ্যাপ বের করছে, কারণ এই মাঠে কিন্তু তারা এর আগে 9 বছরের স্মৃতি আমার মনে হয় না তাদের কারো মনে আছে সেরকম ভাবে। সুতরাং আমি মনে করি যদি তারা অপোনেন্টকে দেখে শুনে তারপরে যদি তারা ব্যাটিংটা করতো, আমার মনে হয় তারপরে হয়তো অস্ট্রেলিয়া জিততো, বাট আমার মনে হয় আরো হতো, আরেকটু বেটার প্ল্যানিং ম্যাককুলামের দল করতে পারতো তাদের ইনিংসটাকে দেখে, এবং নিজেদের ইনিংসটা কীভাবে সাজাবে অস্ট্রেলিয়ার ইনিংসটা দেখে সেটারও কিন্তু তাদের একটা পরিকল্পনা তারা আঁকতে পারতো আমার মনে হয়। শুধু আসলে এনসিবি নয়, মানে নিউজিল্যান্ড কিন্তু নিজের দেশের বাইরে যে শক্ত তাদের যে এইবারে যে নিউজিল্যান্ডকে তারা চেনালো সেটা কিন্তু তারা সবসময় না বাইরে। সেই জন্যই আমি বলছিলাম যে অস্ট্রেলিয়ার মাঠগুলোতে, অস্ট্রেলিয়ার মাঠ আর নিউজিল্যান্ড মাঠের মধ্যে অনেক বিস্তর তফাৎ। সেজন্য যেহেতু তারা টসটা জিতেছে, আমার মনে হয় তারা একটু বুঝে দিতে পারতো আগে যে কিভাবে অস্ট্রেলিয়ানরা তাদের ইনিংসটা মেক করছে, কোথায় কোথায় আসলে বল ফেললে বলে মুভমেন্ট হচ্ছে, কোথায় কোথায় বল বেশি যাচ্ছে, বেশ কিছু আইডিয়া তারা নিতে পারলে তাদের গেম প্ল্যানটাও কিন্তু তারা একটু সুন্দরভাবে করতে পারতো যদি তারা পরে ব্যাটিং করতো। এই জায়গাটাতেই আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড একটু পিছিয়ে গেছে। জামিল ভাই, একটা বিষয় আসলে খেলা নিয়ে আমরা অনেক কথাই বলেছি। ফাইনালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইসিসি সভাপতি আমাকে ডাকা হয়নি। ইভেন এইভাবে যদি বলা হয় যে আইসিসি তাকে কোনো মূল্যায়নই করেন, এই প্রসঙ্গটা আপনার একটু জানতে চাচ্ছি। আইসিসি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে একটু ছোট্ট ইয়ে দিয়ে রেখে সেটা হচ্ছে যে সবসময়ই সাধারণত আইসিসি প্রেসিডেন্টই ওইটা রেওয়াজ আছে যে তিনি আইসিসি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটা গতকালকে আপনার ঘটে, যেটা আপনি একটু আগেই বললেন। নিয়ম অনুযায়ী আইসিসির যে যিনি প্রেসিডেন্ট উনি বিজয়ী দলের হাতে কাপটা তুলে দিচ্ছেন, এবং এটা কিন্তু গঠনতন্ত্রের পরিষ্কার বলা। সুতরাং প্রথমত এটা গঠনতন্ত্রের পরিষ্কার লঙ্ঘন। দ্বিতীয়ত বিং দ্য প্রেসিডেন্ট অফ আইসিসি ওনাকে প্রেসিডেন্ট বক্সেও ওনাকে বসে খেলা দেখার সুযোগ দেওয়া হয়নি। যেখানে আইসিসি সিইও পোডিয়ামে উপস্থিত, সেখানে আইসিসি প্রেসিডেন্ট পোডিয়ামে উপস্থিত হতে পারেননি।
ওনাকে ডাকা হয়নি। ওনার একটা নেম এক্সকিউজ দিয়েছেন যে ম্যাচ অফিসিয়ালরা যিনি যেহেতু আমাদের মোস্তফা কামাল সাহেব বাংলাদেশ ইন্ডিয়া খেলার পরে কয়েকটা সমালোচনা করেছিলেন আম্পায়ারিং নিয়ে, সেই সূত্র ধরে তারা বলেছেন যে ম্যাচ অফিসিয়ালরা ওনার কাছ থেকে পুরস্কার হয়তো নিতে চাইতো না, তারা রিফিউজ করতে পারত, সেই ক্ষেত্রে ওনাকে কোডিয়ানে উঠানো হয়নি। সেটা কিন্তু একেবারেই নেই। আইসিসির ম্যাচের অফিসিয়ালদের এমন কোনো নাই, তাদের কোড অফ কন্ডাক্টের পরিষ্কার বলা আছে, কে কি বলছে না বলছে এটা তাদের বিষয় না। আইসিসি যে রুলস অফ রেগুলেশন, দে হ্যাভ টু মেনটেন দ্য রুলস অফ রেগুলেশন। সুতরাং দ্যাটস এ ভেরি মাচ এখানে আমি মনে করি একটা বাংলাদেশের সঙ্গে বিমানটা সুলভ আচরণ করা হয়েছে, পুরো জাতিকে অপমান করা হয়েছে, পুরো নেশনকে হেনস্থা করা হয়েছে এবং সর্বোপরি ক্রিকেটকে কলুষিত করা হয়েছে। এবং এটা আমি এই ব্যাপারটা কিন্তু আমি খুব অবাক করি। কেন অবাক করি জানেন? যে লোকটি ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক পরাশীলের হিসেবে বিবেচিত, যে লোকটাকে ইন্ডিয়ান বিসিসিআই বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া যাকে সভাপতির পদ থেকে ওই কারণে বহিষ্কার করা হয়েছে, যার বিরুদ্ধে যার এবং যার জামাতার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ আছে, সেই লোকটাই যখন আইসিসি চেয়ারম্যান পদে বহাল থাকে তখন কিন্তু কোনোখান থেকে কোনো রব উঠে না, তখন কিন্তু কেউ কোনো সমালোচনা করে না। এরকম একটা লোক যখন আইসিসির চেয়ারম্যানের পোস্টে বসবেন, যার কাছে সব এক্সিকিউটিভ কমিটি পাওয়ার, তার কাছ থেকে এর থেকে বেশি আমরা কি আশা করতে পারি? তিনি তো চাইবেন যে মানে যত রকম ভাবেই হোক ভারতকে তার সমর্থন দিয়ে দিতে। সুতরাং এইটা আমার কাছে খুব অবাক মনে হয় নাই যে শ্রীনিবাসন যে কাজটা করেছেন, ওনার চরিত্রটার মধ্যেই সেই ব্যাপারগুলো আছে। সুতরাং এইটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এইটা বাংলাদেশকে প্রতিপন্ন করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের জাতীয় পর্যায় থেকে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো। উনি একজন ক্রীড়ামন্ত্রী ব্যক্তিত্ব, বিশেষ করে ক্রিকেটের প্রতি ওনার যান অন্ত প্রাণ, উনি ক্রিকেটকে সাংঘাতিক ভালোবাসেন। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে উনি একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করবেন, যেহেতু মোস্তফা কামাল শুধু একজন ব্যক্তি নন, উনি বাংলাদেশের একজন ব্যক্তি, উনি বাংলাদেশের একজন প্রভাবশালী মন্ত্রীও বটে, উনি বাংলাদেশের এক্স বোর্ড প্রেসিডেন্ট। এরকম একজন ব্যক্তিকে যখন এমন হেনস্থা করা হলো, তখন জাতি চুপ করে বসে থাকতে পারে না। জাতির যিনি সর্বোচ্চ পদে আছেন এবং যিনি একজন ক্রিকেট লাভার হিসেবে সারা বিশ্বে পরিচিত, সেই আমাদের মহামান্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি মনে করবো উনি এটা তীব্র নিন্দা জানাবেন এবং মোস্তফা কামাল সাহেবের তরফ থেকে আমরা মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিলে ঠিক হবে না। ওনার উচিত হবে একটা শোকজ করা আইসিসিকে যে কেন তাকে এই সুযোগগুলি দেওয়া হলো না, কেন গঠনতন্ত্র লঙ্ঘন করে এই ধরনের কাজগুলো করা হলো, এই ব্যাপারে উনি একটা শোকজ করতে পারে এবং শোকজের জবাব যদি তার মন মতো না হয়, যদি সন্তুষ্টজনক না হয়, তাহলে স্পোর্টস রিলেটেড অনেক লয়ার আছেন, উনি ওনার আইনজীবীর মাধ্যমে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। আমার মনে হয় এইভাবেই আমাদের এগিয়ে যাওয়া উচিত এবং সারা বিশ্বকে প্রতিবাদের মাধ্যমে আমাদের জানিয়ে দেওয়া উচিত বাংলাদেশ বীরের জাতি, বাংলাদেশ গর্বিত জাতি, বাংলাদেশ কোনোদিন কোনো অপমান মাথা পেতে নেয় নাই, নেবে না, নেওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা মাথা উঁচু করে আছি, আমরা মাথা উঁচু করে যতদিন থাকবো, মাথা উঁচু করে এই বিশ্বে বসবাস করবো। ঠিকই বলেছেন যে ভাই, এটা প্রত্যেকটা বাংলাদেশি সেন্টিমেন্টেই আঘাত লেগেছে। আসলে আমরা আরো কথা বলবো, একটা বিরতি নিয়ে আসি, সেটি হচ্ছে গ্রামের পর ওইবার থেকে প্রত্যেকটা বিরোধীকে সেগুলো থাকে বিরতির আগে যে প্রশ্নটা নিয়ে আমরা প্রশ্ন রয়েছে, আসলে আপনি কি মনে করছেন যে এই জায়গা থেকে আর কোনো কম্প্রোমাইজের জায়গা আছে না? বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে কোনটা মঙ্গলজনক বলে আপনি মনে করছেন? না, যে জানিতে তো অলমোস্ট মানে এমনভাবে বলেছে এর চেয়ে তো মানে সুন্দর করে পাওয়া যায় না। আমার তো এখানে মার্কেটও যাচ্ছে না, এখানে একটা রেসপেক্ট আপনি যে নেপালে আপনি হতে পারেন, আপনার নেপালে কিন্তু আপনি হোল্ড করছেন আইসিসি প্রেসিডেন্ট, ওই হিসেবে আপনি ওনাদের এই রেসপেক্টটা দিতেই হবে। আপনি পার্সোনাল নিয়ে নেন, উনি কমেন্ট করেছে ওদের ম্যানেজার বা যে অফিসের কেউ প্রাইজ দিতে না, উনি ইনম্যাচুরেট যেটা জায়গায় বলেছে যে এগুলো আমার মনে হয় একবারকে এটা জায়গাটা সুন্দর ফালতু স্পিচে। আমি মনে করি ওই জায়গাটায় রেসপেক্ট অবশ্যই, যেটা বললেন যে আমাদেরকে মাথা ঘামাতে ইন্ডাস্ট্রি হবে কেন, ইন ফিউচার আমরা এই টাইপের যদি ভিক্টিম হই, আমরা আজকে হয়তো মাঠের বাইরে হয়েছে, আমাদের তো খেলার মাঠে হয়েছে বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে, তাহলে আমরা যদি এখন প্রতিবাদ না করি
এই বিষয়টিতে আমাদের এরকম আরও প্রবলেম হলে আমাদের কিছু হবে দেখতে এর আগে 3 মোড় যেটা আমরা কথা বলেছিলাম জানেন যে আমি একটা প্রোগ্রাম ছিলাম তখন সেটা 3 মোড় আসতে যে আমাদেরকে অ্যাটাক না করি অলওয়েজ অ্যাটাক এটা ফেস ডিফেন্স রাইট ওয়ে মাথায় গরম করে না এটা অফিসে যে যাবে এবার কেন জবাব দিতে অফিস থাকতে হবে যে কোনো জায়গায় আজকে এখানে বলেন আইসিসি বলেন যখন আপনার রাইট জবাব দিয়ে থাকবেন তখন তো বিশ্ব দেখছে যে এই নেতারই আমাদের প্রেসিডেন্ট সাহেব দিয়েছিল কামাল সাহেব ওনারা এটা দিয়েছে এই কারণ এই আমরা এটা অবশ্যই হওয়া উচিত ইন লিগাল ওয়ে। আজকে আমি অনলাইনে ভারতের পত্রপত্রিকাগুলো কিনতে বইটা নিয়েছি প্রতিটা পত্রিকাতে ভারতের পত্রিকাগুলোকেও আইসিসি তীব্র সমালোচনা করা হয় এবং এই ধরনের ঘটনার নিন্দা জ্ঞাপন করা হয়। সুতরাং এটা কিন্তু পরিষ্কারই বোঝা যায় যে এই ব্যাপারটা আমার কাছে আরো যোগ্য হয় এবং এই ব্যাপারটা সবাই যখন দৃষ্টিগোচর লেগেছে এটা কিন্তু সারা ক্রিকেট বিশ্ব দেখেছে। ইভেন ভারতীয় পত্রপত্রিকা যাদেরই লোক শ্রীনিবাসন তারাও কিন্তু শ্রীনিবাসনকে হাল ছেড়ে ছেড়ে কথা বলে তারাও কিন্তু এটা প্রচন্ড সমালোচনা করছে। আজকে যদি আনন্দবাজার পত্রিকা আজকে বিজয়ী একটা প্রতিবেদন এসছে আপনি সেখানে যদি আনন্দবাজার পত্রিকাটা যদি আপনি দেখেন আপনি ওখানে দেখবেন যে মুখের সম্মানের পক্ষে কিন্তু কথা বলা হয়। এবং তারা এটাও বলেছে যে শ্রীনিবাসনের কারণে হয়তো ভারত বাংলাদেশের সিরিজটাও বন্ধ হয়ে যেতে পারে। ব্যক্তিগত আরেকটা আমি মানে প্রশ্ন আপনার কাছে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আইসিসির এই স্বেচ্ছাচারিতা বলেন বা এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে কি আইসিসি বিভক্ত হওয়ার কোনো কারণ কোনো মিডিয়াতে এটাও এসছে কিন্তু আপনি কোনো সম্ভাবনা দেখছেন? ঘটনায় আপনি দেখেন আজকে মানে আইসিসি ফানি ফানি জিনিসগুলো দেখেন পূর্ণাঙ্গ সদস্যদের কিন্তু তারা নির্দেশ নিয়েছে আগামী বিশ্বকাপে